কুষ্টিয়াতে নিষ্পেষিত হয়েছি, মামলা মোকদ্দমা, হয়রানি, জেল জুলুম, বিভিন্ন ধরনের অত্যাচার, নিপীড়ন। সেই অবস্থা থেকে 5ই আগস্টের শেখ হাসিনার যে পতন হয়েছিল, তার মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম, আমরা আশা প্রকাশ করেছিলাম যে আমরা কুষ্টিয়ার ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই জেলায় একটি বিএনপির শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে চাই। সেই মানসিকতাই পোষণ করেছিলাম আমরা। কিন্তু আপনারা জানেন, আমরা প্রায় 3 মাস ধরে আমাদের একটি আন্দোলন চলমান রয়েছে। সেই চলমান আন্দোলনটা কি? কুষ্টিয়ার যে বিতর্কিত কমিটি, কুতুবুদ্দিন আহমেদ এবং জাকির সরকারের নেতৃত্বে যে কমিটি হয়েছে, 31 সদস্য বিশিষ্টের কমিটি, সেই কমিটি নিয়ে আমরা ইতিপূর্বেও আপনাদের সামনে, দেশ এবং জাতির সামনে, কুষ্টিয়াবাসীর সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। একদম সম্পূর্ণ স্বজনপ্রীতি পকেট কমিটি, যারা আহ্বায়ক এবং সদস্য সচিবের আস্থাভাজন, এই সমস্ত নেতাকর্মী ছাড়া ওই 31 সদস্য বিশিষ্ট কমিটিতে কোনো পরীক্ষিত নেতাকর্মীকে স্থান দেওয়া হয়নি। এবং যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, আওয়ামী লীগের সঙ্গে যাদের দীর্ঘদিনের সখ্যতা, যাদের সাথে এখনও ব্যবসা বাণিজ্য করছেন, সেই সমস্ত নেতাকর্মীদের নিয়ে এই কুতুবুদ্দিন আহমেদ এবং জাকির সরকার কমিটি গঠন করেছিল। যারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের আন্দোলন চলমান রয়েছে। আমরা আন্দোলন করে আসছি, আমরা মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের বাংলাদেশের সকল জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল, যাকে কেন্দ্র করেই আগামী দিনের বিএনপির রাজনীতি এবং দেশের রাজনীতি আবর্তিত হবে, সেই জননেতা তারেক রহমানের কাছেও আমরা আমাদের অভিযোগ লিখিত আকারে আমরা প্রেরণ করেছি বেশ কয়েকবার। তো তাতে করেও আমরা কোনো ফলাফল পাইনি। তো যাই হোক, যে কমিটি গঠন করা হয়েছিল তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমরা একটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই যে আমরা আলাপ আলোচনা করে এই সমস্যা নিরসনের চেষ্টা করেছিলাম। আমরা তাদের সঙ্গে বসেছিলাম, আমরা বলেছিলাম ঠিক আছে, যে আহ্বায়ক কমিটি হয়েছে সেখানে বিতর্ক সৃষ্টি হয়েছে, ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। আগামীতে যে শহর এবং সদর থানার যে কমিটি রয়েছে, সেই কমিটিতে আমাদের সকল নেতৃবৃন্দ যার যার যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা অনুযায়ী আপনারা যদি আমাদেরকে প্রোভাইড করে দেন, আমরা আসুন সকলে মিলে এই কুষ্টিয়াতে একসাথে বিএনপির রাজনীতি করি। কিন্তু ওনারা আমাদের কথা রাখলেন না। ওনাদের সেই পছন্দ মতো, যেমন শহর কমিটির আহ্বায়ক যাকে করা হয়েছে আমাদের বড় ভাই শওকত হাসান বুলবুল, কিন্তু ওনাকে আমার মনে হয় এখানে যারা আপনারা সাংবাদিক আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ ওইভাবে ওনারা চেনেন না। কেন তাকে করা হয়েছে? উনি হচ্ছে কুতুবুদ্দিনের রাস্তা বাঁচান লোক। এবং জেলা বিএনপির 7 জন সদস্য, তাদেরকে আবার পৌর বিএনপির সদস্য করা হয়েছে। এই যে স্বজনপ্রীতির রাজনীতি, তারপরে দখলদারিত্বের কথা আমি আসব। আপনারা জানেন, আমাদের এই বিল্ডিংটার পাশেই কিন্তু লালন ও কলা বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, একটা ট্রাস্টি বোর্ড থাকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। সেখানকার চেয়ারম্যান ছিলেন কে? হানিফ সাহেবের স্ত্রী। আমরা 5ই আগস্টের পরে দেখলাম, এবং এই বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়, কিন্তু ভর্তির কিন্তু অনুমোদন ছিল না। হঠাৎ রাতারাতি কিভাবে ভর্তির অনুমোদন পেল এই বিশ্ববিদ্যালয় এবং কারা এর পেছনে রয়েছে, আমরা কিন্তু সব বের করে ফেলেছি। কিন্তু এই বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপি এই আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণভাবে দখল করেছে এবং এখন এরা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মালিক। এটা আপনাদের নোটিশে দিলাম। এইভাবে এই কুতুবুদ্দিন এবং জাকির সরকার কুষ্টিয়া শহরের সমস্ত ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ যে স্টাইলে রাজনীতি করেছে, হানিফাতা ঠিক একই স্টাইলে এবং তাদের সাথে যোগ সাজসে তাদের সেই ব্যবসা বাণিজ্যগুলো তারা এখন দখল করছে। আর কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে, আরেকটি কথা বলি আমি। আপনারা জানেন যে আওয়ামী লীগের সঙ্গে এই কুতুবুদ্দিন এবং জাকির সরকারের দীর্ঘদিনের সখ্যতা, এবং তারা আওয়ামী লীগের নেতাকর্মীর নামে যাতে মামলা না হয় সেই ব্যাপারে কিন্তু সচেষ্ট রয়েছেন। আপনার জিয়ারকি ইউনিয়নের চেয়ারম্যান, শাহজাহান চেয়ারম্যান, জাকির সরকারের বাড়ি হচ্ছে জিয়ারকি ইউনিয়নে। দেখেন তো তার নামে কোনো মামলা আছে নাকি না? শাহজাহান চেয়ারম্যানের নামে কোনো মামলা আছে কিনা? কোনো মামলা নেই কিন্তু। অর্থাৎ জাকির সরকার আওয়ামী লীগের চেয়ারম্যান শাহজাহান চেয়ারম্যানকে সেভ করছেন
যেমনিভাবে 5ই আগস্টের পরে পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি, যে পুলিশ আমাদের 16 জন ভাইকে হত্যা করেছে, এই কুষ্টিয়ার রাজপথকে রক্তাক্ত করেছে, সেই পুলিশকে কিন্তু সেভ করেছে এই সমস্ত নেতৃবৃন্দ। কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যেকটা, এবং সদর থানায় আমাদের কাছে যে নোটিশ আছে, প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ছাড়া আওয়ামী লীগের মোটামুটি সবাই ধরেন বিএনপিতে বিলীন হয়ে গেছে। সুতরাং আজকে যদি এই কুতুবুদ্দিন এবং জাকির সরকার আজকে দলকে ক্ষতিগ্রস্ত করছেন এবং আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করছেন এবং তাদের নেতৃত্বে যদি এখানে এই বিএনপি থাকে, তাহলে অচিরেই এই বিএনপি কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তাই আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনি আমাদের এই কুষ্টিয়া জেলা বিএনপির দিকে একটু দৃষ্টি দেবেন। এই বিএনপিকে বাঁচাতে হবে, এই মামা ভাগ্নের হাত থেকে এই বিএনপিকে উদ্ধার করে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি সুন্দর বিএনপির কমিটি গঠন করবেন। এবং আমার মনে হয় যে সম্ভবত, আমার যদি ভুল না হয়, এই বিএনপির যে 3 মাস মেয়াদি যে কমিটি ছিল, সেই মেয়াদও সম্ভবত উত্তীর্ণ হওয়ার পথে। সুতরাং এই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং এর মধ্যে দেখেছেন আমাদের চাঁদ ভাই বলবে, আমি একাই সব কথা বলবো না, আরও নেতৃবৃন্দ আছেন, আরও আমাদের অভাব অভিযোগ রয়েছে, সেগুলো আমরা লিখিতভাবে এখানে রেখেছি। যে সার্চ কমিটি করা হয়েছে বিভিন্ন ইউনিয়নে, কুমারখালী ইউনিয়নের একটি ইউনিয়নের আহ্বায়ক, সেটি হচ্ছে বাগুলাটি ইউনিয়নের, উনি হচ্ছে জাসদের নেতা, সদস্য সচিব আওয়ামী লীগের নেতা। চাপড়া ইউনিয়নের 7 জন সার্চ কমিটির 7 জনের মধ্যে 6 জনই হচ্ছে আওয়ামী লীগের কর্মী। এইভাবে মিরপুরে রয়েছে সব কামারুল আরেফিন এমপি, তাদের সঙ্গে ছবি রয়েছে, তারা হচ্ছে সার্চ কমিটির নেতা, তারা হচ্ছে ইউনিয়ন বিএনপির দায়িত্বে আসছে, তারা হচ্ছে থানা বিএনপির সদস্য হয়েছে। এখানে আমাদের সদর থানা নুরুদ্দিন নুরু মনোহরদিয়া ইউনিয়নের, সে হচ্ছে আওয়ামী লীগের কর্মী, তাকে সার্চ কমিটির মধ্যে ঢোকানো হয়েছে এবং থানা বিএনপিরও সদস্য করা হয়েছে। এইভাবে আজকে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আজকে বিএনপিকে ধ্বংস করার নীল নকশায় মেতে উঠেছে এই বর্তমান আহ্বায়ক এবং সদস্য সচিব। আমরা অনতিবিলম্বে তাদের এই কমিটি ভেঙে দিয়ে কুষ্টিয়াবাসীর স্বার্থে, কুষ্টিয়ার জনগণের সাথে যারা ছিল অতীতে, এখনও যারা রয়েছে, যারা জনগণের পালস বুঝে, যারা জনগণের সুখ দুঃখে থাকে, অতীতে ছিল, আগামী দিনও থাকবে, এই সমস্ত নেতাকর্মীর সমন্বয়ে আমরা একটি সুন্দর বিএনপির কমিটি চাই, যে কমিটি ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান, আপনারা জানেন আমরা গতকাল 31 দফা সমর্থনে আমরা লিফলেট বিতরণ করেছি, যে 31 দফা হচ্ছে আগামী দিনে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। সেই 31 দফার মধ্যে আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ প্রত্যেকটি সেক্টরের মানুষের এবং সংবিধানের যে রাষ্ট্র কাঠামোর সংস্কারের যে কথা বলেছে, সংবিধান সংস্কার, ৭০ অনুচ্ছেদ সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজানো সহ প্রত্যেকটি দফায় জনগণের ইচ্ছার প্রতিফলন রয়েছে। তাই আমরা বিশ্বাস করি যে 31 দফা যদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ যে পিছিয়ে পড়েছিল, 16 বছর যে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে ধ্বংসস্তূপে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশকে, সেই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। তাই আমি আর বক্তব্য দিতে চাই না, আমি আমার সূচনা লগ্নে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের রবিউল ইসলাম বড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উনি কর্মকর্তা, উনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্র দলের প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলেন। আমাদের নাফিজা আহমেদ খান রাজু, উনি হচ্ছে পৌরসভার মেয়র প্রার্থী ছিলেন খোকসা পৌরসভার। আমাদের গোলাম কবির ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। আমাদের মেজবাউর রহমান পিন্টু কুষ্টিয়া জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি। এবং আমাদের এখানে পাশে বসে আছেন মিরাজুল ইসলাম রিন্টু, আমাদের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। জাতীয়তাবাদী যুব দলকে কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করার পিছনে তাদের যথেষ্ট অবদান রয়েছেন। এবং আমাদের এখানে আমাদের চাঁদ ভাই, যারা আমরা হয়তো প্রত্যাশা করছিলাম যে আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, হয়তো তাকে একটি মূল্যায়ন করবে কুতুবুদ্দিন এবং জাকির সরকার, তাকেও কিন্তু অবমূল্যায়ন করেছে। মজমপুর ইউনিয়নের উনি বারবার জনগণের ভোটে, সেখানে প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান হয়েছেন, সেই বশিরুল আলম চাঁদ, উনি উপস্থিত আছেন। এখানে কাজল মজমাদার, আপনারা জানেন দীর্ঘদিন যিনি আওয়ামী দুঃশাসনের সময় নির্যাতন, ষড়যন্ত্রের, নিপীড়নের শিকার হয়েছেন, তারপরেও কিন্তু বিএনপির আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি রাজপথে লড়াই সংগ্রাম করছেন, উনি উপস্থিত হয়েছেন। কাজল মজমাদার, আমাদের আব্দুর রাজ্জাক বাচ্চু, বিগত জেলা কমিটির যুগ্ম সম্পাদক। আমাদের শহীদুজ্জামান শিপন, যা কুষ্টিয়া সদর থানা যুব দলের সাবেক সভাপতি এবং কুষ্টিয়া থানা বিএনপির অন্যতম একজন সক্রিয় প্রতিষ্ঠিত একজন বলিষ্ঠ কর্মী। এবং আমাদের ওই পাশে রয়েছেন জালালউদ্দিন মোল্লা, যিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
সময় থেকে যিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের ওইদিকে আছেন শ্রমিক নেতা সাফায়েত ভাই, আর ওইদিকে আর কে আছেন, আমাদের মুক্তা, আমাদের ওই 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রয়েছেন, সাবেক সভাপতি। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বশিরুল আলম চাঁদ। তাকে আমি আপনাদের সামনে আপনাদের উদ্দেশ্যে যে লিখিত বক্তব্য, সেই লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই নিশ্চয়ই আমাদের হাতে যে লিফলেট আছে আপনারা পেয়েছেন। আমি এখানে লিখিত যেগুলো আছে আমি এখন পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সহ সকল স্তরের সাংবাদিক ভাই ও বোনেরা, আমার সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা আপনাদের জ্ঞাতার্থে জানাইতেছি যে কুষ্টিয়া জেলা বিএনপির 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি 4 নভেম্বর 2024 অনুমোদিত হয়। আমাদের সকলের প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী পরীক্ষিত ও শেখ হাসিনার 16 বছরে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবেন। কিন্তু গত 4 নভেম্বর 2024 তারিখে 31 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটিতে আমরা দেখতে পেলাম সেই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে দীর্ঘ 16 বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যাদের যোগ্যতা রয়েছে, যাদের নামে অসংখ্য মামলা রয়েছে, তাদেরকে সম্পূর্ণরূপে মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদের যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশই আহ্বায়ক ও সদস্য সচিবের একান্ত আস্থাভাজন অনুগত, যাদের অধিকাংশ বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আওয়ামী সরকারের সাথে আঁতাতের অভিযোগ রয়েছে। ওই পরিস্থিতিতে আমরা ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে ওই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গত 4 নভেম্বর 2024 তারিখে বিক্ষোভ মিছিল এবং গত 17 নভেম্বর 2024 তারিখে মানববন্ধন কর্মসূচি সফল করি। এর পাশাপাশি ওই কমিটি বাতিলের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জনাব আমানুল্লাহ আমান সাহেব সহ বিভাগীয় সকল নেতৃবৃন্দের কাছে আমাদের অভিযোগ লিখিত আকারে প্রেরণ করেছি। আমরা প্রত্যাশা করেছিলাম খুব শীঘ্রই আমাদের সমস্যার সমাধান আমরা পাব, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমাদের দাবি আদায়ের লড়াইকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পরেই যে কয়েকটি থানার আহ্বায়ক কমিটি গঠন করেছে, সেই কমিটিগুলো জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্টাইলে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে অযোগ্য, দুর্বল ও আওয়ামী সরকারের সাথে আঁতাতকারীদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। 1. দৌলতপুর থানা বিএনপির কমিটি ঘোষণা করার পরপরই সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে দৌলতপুর থানা বিএনপির নেতাকর্মীরা। 2. মিরপুর থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আশরাফুল ইসলাম শাহিনকে। তিনি দীর্ঘ 16 বছর বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। মিরপুর থানা বিএনপির 1 নম্বর সদস্য, মিরপুর ভেড়ামারা আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কামারুল আরিফিনের ঘনিষ্ঠ ব্যক্তি এবং তার সাথে বেশ কয়েকটি প্রোগ্রামের ছবি আছে। 27 নম্বর সদস্য আলী হিম দীর্ঘ 30 বছর বিএনপি রাজনীতিতে নিষ্ক্রিয়। 28 নম্বর সদস্য
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সৌদি আরব প্রবাসী। 3, কুমারখালী থানা বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে কুমারখালী থানা বিএনপির সাবেক আহ্বায়ককে বর্তমান কমিটির সদস্য সচিব করা হয়েছে। সাবেক কমিটির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে 4 নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, যা ওই সমস্ত নেতৃবৃন্দকে ব্যাপকভাবে অপমান করা শামিল। আর দীর্ঘ 16 বছর বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা আনসার পরামানিককে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। 4, কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব মমিনুল হক ঢাকাতে অবস্থান করে ব্যবসা বাণিজ্য করেন, অথচ তাকে এই পদে পদায়ন করা হয়েছে। 5, খোকসা থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাবেক জাসদ নেতা আলাউদ্দিন খানকে, যিনি দীর্ঘ 16 বছর খোকসাতে অবস্থান করেননি এবং কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না। 5ই আগস্টের পরে লুটপাট ও দখল দায়িত্বে ব্যস্ত ছিলেন। সদস্য সচিব হয়েছেন খোকসা কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, তিনি বর্তমানে পিএলআরে আছেন। 14 নম্বর সদস্য আনোয়ার হোসেন এবং 23 নম্বর সদস্য খোকন মল্লিক সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। খোকসা পৌর বিএনপির আহ্বায়ক একজন নিষ্ক্রিয় বিএনপির কর্মী ও সদস্য সচিব SM মোস্তফা শরীফ দীর্ঘদিন বিএনপি রাজনীতিতে অনুপস্থিত ছিলেন। 7, কুষ্টিয়া পৌর বিএনপির ইতিহাসে সবচেয়ে দুর্বল এবং অযোগ্য কমিটি গঠন করেছে কুতুবুদ্দিন এবং জাকির সরকার। এই কমিটির আহ্বায়ক এর নামে কোনো রাজনৈতিক মামলা নেই এবং কুষ্টিয়া পৌরবাসীর কাছে পুরোপুরি একজন অচেনা মুখ। এই কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব রবিউল রহমান রবিউল একজন আওয়ামী লীগ নেতা, যিনি মাহবুব আলম হানিফের কাছে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির 7 জন সদস্যকে কুষ্টিয়া পৌর বিএনপিরও সদস্য করা হয়েছে। 8, কুমারখালী থানার অন্তর্গত বাগুলাহাট ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলো একজন জাসদ নেতা এবং সদস্য সচিব একজন আওয়ামী লীগের কর্মী। চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির 7 জন সদস্য মধ্যে 6 জন সদস্যই আওয়ামী লীগ নেতা। নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ভূমিহীন রঞ্জু আহমেদ আওয়ামী লীগের কর্মী। 9, খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের সার্চ কমিটির সদস্য করা হয়েছে আওয়ামী লীগ নেতা শিহাব মৃধাকে। গোপগ্রাম ইউনিয়নের সার্চ কমিটির সদস্য করা হয়েছে আওয়ামী লীগ নেতা মাসুদ আজম শিবলিকে। 10, কুষ্টিয়া সদর থানার অন্তর্গত গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সার্চ কমিটির সদস্য নুরুদ্দিন নূর একজন আওয়ামী লীগ নেতা এবং থানা বিএনপির সদস্য। মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য একজন আওয়ামী লীগ কর্মী, যিনি কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য হাইবুর রহমান। 11, মিরপুর থানার অন্তর্গত আমবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতা নজরুল ইসলাম নায়েব, বারোপাড়া ইউনিয়ন বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী মাসুদ হোসেন সহ অধিকাংশ নেতাকর্মী আওয়ামী লীগের এমপি কামারুলের সাথে অসংখ্য ছবি আছে। হ্যাঁ, এই যে এখানে আছে, আপনাদের সামনে আছে কামারুলের ছবি। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠিত কুষ্টিয়া লালন ও কলা বিশ্ববিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা মাহবুব আলম হানিফের স্ত্রী, মানে উনি হচ্ছে এই চেয়ারম্যান ছিলেন, সেই বিশ্ববিদ্যালয় ভর্তির অনুমোদন করিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সম্প্রতি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের মনোনীত অধ্যক্ষকে অপহরণ করা হয়েছিল কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃত্বে, যার প্রতিবাদে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছিল। কুষ্টিয়া পৌরসভা এক সন্ত্রাসী কাউন্সিলর সদ্য ঘোষিত কুষ্টিয়া পৌর বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার ছত্রছায়ায় রয়েছে, যাকে পুলিশ গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে না। অতএব সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি এবং আপনাদের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলি মিডিয়ায় প্রচার ও প্রকাশের জন্য জোর দাবি জানাচ্ছি। আপনাদের সবাইকে
আমাদের দলের থেকে ধন্যবাদ জানাচ্ছি, দলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। বলেন। আপনারা এই জাতীয় যে একই অভিযোগে ইতিমধ্যেই অভিযোগ এবং অধিকার পাওয়ার জন্য সাংবাদিক সম্মেলনও করেছেন একাধিকবার। আমরাও গণমাধ্যম কর্মীরা যথাসাধ্য সহকারে আপনাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা তুলে ধরেছি। এই পরিস্থিতিকে এইভাবে কি চলতেই থাকবে নাকি আসলে এর অবসানে আপনারা যেভাবে বলছেন যে আপনাদের এই সংকটের বিষয়ে লিখিতভাবে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন এবং আপনাদের দলের যে শীর্ষ প্রাণ উনিও অবগত আছেন, তো আপনাদের এই ঊর্ধ্বতন নেতৃবৃন্দ অবগতির মধ্য দিয়ে কি ইতিমধ্যে আপনাদের সাথে কোনো এই সংকট নিরসনের বিষয়ে আপনাদের সাথে কি কোনো যোগাযোগ করেছে? যদি করে থাকে তাহলে সেটা তাদের সাথে আপনাদের কোনো পরামর্শ হয়েছে কিনা, হয়ে থাকলে বলবেন। আর যদি এইভাবে আপনাদের এই সংকট বিদ্যমানই থাকে তাহলে এই বিদ্যমান সংকট আসলে আপনারা কতদিন ধরে টেনে যাবেন এবং আলটিমেটলি এই পরিস্থিতি বজায় থাকলে কুষ্টিয়া জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচি বলি বা রাজনৈতিক যে সাংগঠনিক গতিশীলতা আসলে বজায় থাকবে কিনা, অথবা মনে করেন কিনা যে আপনাদের এইরকম একটা সংগঠনের ভিতরে এই দুর্বৃত্তায়ন তৈরি করার কোনো তৃতীয় কোনো ফোর্স বা কোনো ইন্টেলেকচুয়ালিটি কাজ করছে কিনা, যে আপনাদের এই কুষ্টিয়া জেলা বিএনপি যাতে একত্রিতভাবে সম্মিলিত রাজনৈতিক কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে গিয়ে তারা যাতে আবার জনগণকে অর্গানাইজ করতে না পারে, এই ফাঁকে দিয়ে তৃতীয় কোনো ফোর্স বা তৃতীয় কোনো শক্তি বা বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের এইভাবে এই বিচ্ছিন্নতা সৃষ্টি করে রেখেছে বলে মনে করেন কিনা? আমার নাম হাসান আলী, বাংলা ভিশনের কুষ্টিয়া জেলা। আমাদের সাংবাদিক হাসান আলী ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি তার বক্তব্য বলেছেন যে বিএনপির মধ্যে এজেন্ট ঢুকে পড়েছে। আপনারা কি শুনেছেন এই কথা? উনি কিন্তু তার লন্ডন থেকে তার বক্তব্যে তিনি বলেছেন যে দলের মধ্যে এজেন্ট ঢুকে পড়েছে। আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে জেলা বিএনপির যে কমিটি হয়েছে, এই কমিটি জনাব তারেক রহমান সাহেবকে ভুল বুঝিয়ে আমাদের ঢাকাতে বা আমাদের যারা আরও কিছু সিনিয়র নেতৃবৃন্দ তারা তারেক রহমান সাহেবকে ভুল বোঝানোর কারণে কুষ্টিয়ার কমিটিটা অনুমোদন হয়েছে। এবং আমরা আশঙ্কা করছি যে উনি যে এজেন্ট আশঙ্কা প্রকাশ করেছেন, এই দলের মধ্যে সেই এজেন্ট, এই কমিটিতে সেই এজেন্ট এর মধ্যে চলে আসছে। আমাদের আন্দোলন হচ্ছে ওই এজেন্টদের বিরুদ্ধে। আপনারা লক্ষ্য করেছেন, আমরা দুটো জিনিস বলি, যেখানে এই কমিটিতে যিনি আহ্বায়ক হয়েছেন, এই আহ্বায়ক একসময় বিএনপি বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি গ্রুপ কিন্তু কুষ্টিয়াতে ছিল, আপনারা জানেন কিনা? যারা সিনিয়র আছে তারা জানবেন। সেই ওবায়েদ গ্রুপ বলে এখানে একটা পরিচিতি ছিল যে ওবায়েদ চক্র, সেই ওবায়েদ চক্রর একজন সক্রিয় সদস্য এবং যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মানি না স্লোগান দিয়েছিলেন রাজপথে, তারা কিন্তু আজকে এই ভুল বুঝিয়ে বিএনপিকে ব্ল্যাকমেলিং করেছে। এবং আর একটা যিনি সদস্য সচিব হয়েছেন, তিনিও আমরা শুনেছি তিনি কিন্তু দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত না, ছাত্র শিবির নামে একটি সংগঠনে তিনি নাকি জড়িত ছিলেন। আপনারা সাংবাদিকরা আরও খোঁজখবর নিয়ে জানবেন, আমাদের থেকে আপনারা ভালো জানতে পারেন। এই যে আজকে দেখেন যে একটা ওবায়েদ চক্র এবং একটি ছাত্র শিবির নামধারী একটি সংগঠন থেকে তারা কিন্তু এখানে আসছে, যে কারণে আজকে তারা সুকৌশলে এই বিএনপিকে ধ্বংস করার জন্য তারা কিন্তু একটা মিশন তারা হাতে পেয়ে গেছে। আমরা আমাদের দৃষ্টি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে উনি যেন এই কথাটি বুঝতে পারেন, এবং এর জন্য আমরা যারা আপনারা সাংবাদিক আছেন আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, আপনারা খেয়াল করেন যে বিএনপি যে জেলা কমিটি হয়েছে সেখানে 31 সদস্য। সেই জেলা কমিটির একজন সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ সাহেব, তিনি এখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন। তিনি আবার সেই পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি ওখানে দৌলতপুরের সভাপতি হলেন, আহ্বায়ক হলেন বিএনপি। আমাদের আর একজন নুরুল ইসলাম আনসার প্রামাণিক সাহেব, তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন। তিনি আবার সেই পদ থেকে অব্যাহতি দিয়ে এখানে আবার সদর কুমারখালী বিএনপির কনভেনার হলেন। আর একজন নেতা আপনার হচ্ছে ভেড়ামারা তহিদুল ইসলাম আলম সাহেব, তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হলেন।
তিনি আবার অব্যাহতি নিয়ে ওইখানে আবার কনভেনার হলেন। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বিএনপি কি নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে? আমাদের এখানে যারা রয়েছে কেন এনার কি পদ পাওয়ার যোগ্যতা রাখেন না? তাহলে একজনকে কেন 2-3টা পদ দিতে হবে? আপনারা দেখেন, একজন কুদ্দুস চেয়ারম্যান নামে একজন আপনার পোড়াদাতে, তিনি জেলা বিএনপির সদস্য, ওখানে ইউনিয়ন পরিষদে যায়, আবার ওইখানে আবার সার্চ কমিটির কনভেনার, তিনি আবার আওয়ামী লীগও করেছেন। এই রকম ধরেন বিভিন্ন জায়গায় এটা তো বিএনপি করা হচ্ছে না, এটা বিএনপিকে দুর্বল করা হচ্ছে। এটা ওই যে এজেন্ট ঢুকে পড়েছে, কথাটা বুঝেছেন আপনারা? এই এজেন্টদের কাজ হচ্ছে কুষ্টিয়া একটা বিএনপির ঘাঁটি, এই বিএনপিকে দুর্বল করা এবং আগামী নির্বাচনে যাতে বিএনপির যে আমরা মনে করি যে 4টা আসন আমাদের, এইটাকে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে এই চক্র এখানে একটি মিশন নিয়ে নেমেছে। আপনারা দেখেছেন চাঁদাবাজি, আজকে খাজানগর থেকে শুরু করে সারা কুষ্টিয়ায় চাঁদাবাজির কারণে যে চাউলের দাম বৃদ্ধি হয়েছে, এই চাঁদাবাজির পেছনে কাদের ইন্ধন রয়েছে, হাত রয়েছে, আপনারা অনুসন্ধান করবেন। আমি এখানকার প্রশাসন যারা আছে আপনাদের মাধ্যমে তাদেরকেও বলতে চাই, আপনারা সচেতন। এই কমিটি এখন তো আমাদের এই পদবঞ্চিত যারা, এদের আন্দোলন না, কিন্তু এটা কুষ্টিয়ার এখন গণমানুষের দাবি। আপনারা চেষ্টা বোঝেন, এই আন্দোলন কিন্তু শুধু আমরা যে পদ পাই নাই, আমাদের আন্দোলন এখন আর নাই। এই আন্দোলন কুষ্টিয়ার জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। কেন আন্দোলনে পরিণত হয়েছে? মানুষ এখানে সন্ত্রাস মুক্ত কুষ্টিয়া দেখতে চায়, মানুষ চাঁদাবাজ মুক্ত কুষ্টিয়া দেখতে চায়, মানুষ একটি ভালো মানুষ দিয়ে একটি রাজনীতি দল হোক, বিএনপি ত্যাগী এবং যোগ্য নেতৃত্ব কুষ্টিয়াতে আসুক, সেটা সাধারণ মানুষ সবাই এটা দেখতে চায়, আপনারাও এটা দেখতে চান। তো আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে আপনারা তুলে ধরবেন, যাতে করে অবিলম্বে এই কমিটি ভেঙে দিয়ে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল আপনাদের দাবি মতে আপনারা বলছেন যে আপনাদের শীর্ষ নেতা বলছেন বিএনপিতে এজেন্ট ঢুকে পড়েছে। জি জি জি। আপনারাও সেই শীর্ষ নেতার বক্তব্যের সাথে একমত পোষণ করছেন। জি জি। এজেন্ট কি আপনারা না এই যে কয়েকদিন আগে শিল্পকলায় যাদের সাথে ওনারা এই ইয়ে করলেন, যে কি কর্মী সম্মেলন নাকি করলেন, কর্মী সম্মেলনে যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে মিন করতেছে। কর্মী সম্মেলনে আপনার অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। আমাদের জেলা বিএনপির বর্তমান নেতৃত্ব, এই নেতৃত্বের মধ্যে এজেন্ট আছে, এটা আমাদের। আমার প্রশ্নটা অভিমান আছে, আমি আনিস মন্ডল, আমি ডেইলি স্টার পত্রিকার রিপোর্টার। বলেন। তাই আপনি যে অভিযোগটা এখানে তুলছেন যে লালন ও কলা বিশ্ববিদ্যালয়, এটাতে কুতুবুদ্দিন এবং জাকির সরকারের হাত আছে, অনুমোদন আছে, তারা কি কোনো পেপার মানে বাইরে কোনো পদে এই বিশ্ববিদ্যালয় আছে কি? সুস্পষ্ট কোনো অভিযোগ নাকি শুধু মৌখিক বলা? আমি আপনার বলি, মৌখিক বলার কথা নয়। আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, হানিফের স্ত্রীর বিশ্ববিদ্যালয়, রক্তের দাগ শুকায়নি 5ই আগস্টের পরে, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমোদন কে করাইল? এটা আমি আপনি করাইতে পারবো? এই বিশ্ববিদ্যালয় দেখাশোনা করে ওই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কাছ থেকে শোনা, আমরা এই ব্যাপারে তদন্ত করেছি। তারা বলেছে এই বিশ্ববিদ্যালয় জাকির সরকার দেখাশোনা করে, এবং আমরা যতদূর জানি এই বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডও পুনর্গঠন হয়েছে হানিফের স্ত্রীকে বাদ দিয়ে, এবং এরাই এই বোর্ডে, এই ট্রাস্টি বোর্ডের মধ্যে, এরা মালিকানার মধ্যে এরা ঢুকে পড়েছে। সুতরাং আমরা এর সুষ্ঠু তদন্ত চাই যে আওয়ামী লীগের বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তির অনুমোদন হলো, কারা করলো। অবশ্যই বিএনপির এই জেলা কমিটির নেতৃবৃন্দ, এরা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কাছে গিয়ে এই কাজটা করেছে। ওটা আপনারা তদন্ত করেন, এবং আমরা যে কথাগুলো লিখেছি আমার ধারণা একটি মিথ্যা কথাও লিখি না, তদন্ত করেন। আরেকটা ব্যাপার এখানে যে মেসেজটা আছে যে আপনারা নতুন কর্মসূচি দেবেন। তো আমরা দেখছি যে গত 3 মাসে আপনারা সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, এরপরে সংবাদ সম্মেলন একাধিকবার এই জায়গায় করছেন। নতুন কর্মসূচি আপনাদের নতুন করে ধরন আসবে? নতুন কর্মসূচি অবশ্যই আসবে। আমরা আজকে প্রেস কনফারেন্সের পরে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, এবং ইতিমধ্যে সম্ভবত আজকে তো 5 তারিখ না, কয় তারিখ? 5 তারিখ। তার মানে 3 মাসের জন্য যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির কিন্তু মেয়াদ অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে। 4 নভেম্বর অনুমোদন হয়েছিল সম্ভবত। তাহলে 4 নভেম্বর যদি হয়, আজকে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 3 মাস। 3 মাসের মধ্যে একটি থানা কমিটিও তারা করতে পারে না, ইউনিয়ন কমিটিতেও করতে পারে না। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা তো দূরের কথা, এগুলো কিন্তু এখনও করতে পারে না। সুতরাং আমরা দাবি রাখবো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, উনি 3 মাসের জন্য যে কমিটি দিয়েছে, যেহেতু এই কমিটি সম্পূর্ণভাবে ব্যর্থ, চাঁদাবাজিতে, দখলদারিত্বে ব্যস্ত, সুতরাং এই কমিটি ভেঙে দিয়ে
যেহেতু 3 মাসের জন্য কমিটি, 3 মাস পার হয়ে গেছে, সুতরাং আমরা নতুন কমিটি চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে। আমার নাম রাজু আহমেদ, আমি ঢাকা পোস্টে কাজ করি। অতীতে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে কিন্তু কুষ্টিয়াতে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড এবং সরকারি সম্পদ যা লুটে পুটে খাওয়ার ট্রেডিশন ছিল। 5 আগস্টের পরে কিন্তু অতি উৎসাহী অনেকেই কুষ্টিয়াতে কিন্তু অনিয়ম দুর্নীতির সাথে ঢুকে যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ঢুকে যাচ্ছে এবং রাজনৈতিক নেতা দাবি করে তারা কিন্তু বিভিন্ন ত্রাস সৃষ্টি করছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেটা পুলিশ হোক, সেটা জেলা প্রশাসন হোক, সেটা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থা হোক। এই ব্যাপারে আপনাদের মতামত, এবং আসলে এটা তো সমাজের জন্য ক্ষতিকর, একটা রাজনৈতিক দলের জন্য বদনাম, আমাদের কুষ্টিয়ার জন্য ক্ষতিকর, কুষ্টিয়ার জন্য বদনাম। তো এদের বিরুদ্ধে আপনারা আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং এদের দ্বারা আমাদের কুষ্টিয়ার কেমন ক্ষতি হচ্ছে বলে আপনারা মনে করেন? সাংবাদিক রাজুকে আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। দলকে গতিশীল করা এবং শক্তিশালী করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে একটি আহ্বায়ক কমিটি কুষ্টিয়াতে দেওয়া হয়েছে। আমরা কি দেখছি, সেই আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের এজেন্টদের স্থান রয়েছে। যারা আওয়ামী লীগের তৎকালীন এমপি বা নেতাদের সাথে সম্পৃক্ত ছিল, তারা এই একটি সদস্যের প্রায় 9 জন লোক রয়েছে। আজকে যারা এই সন্ত্রাস করছে, দখলদারিত্ব করছে, মাদকের টাকা খাচ্ছে, এরা বর্তমানে এই কুষ্টিয়া জেলা বিএনপির কমিটিতে রয়েছে। আপনারা জানেন, আমি দীর্ঘদিন কুমারখালীর কয়া ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, কুমারখালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সহসভাপতি ছিলাম, গত কমিটির আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। 9টি ইউনিয়নে সার্চ কমিটি গঠন করা হয়েছে। আমি সেই কমিটিগুলো ভালোভাবে দেখলাম। অনেকেই আছে যাদেরকে আমি চিনি না, কারণ তারা ওই সার্চ কমিটির যেসব মেম্বার আছে এরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। বলতে আমার দ্বিধা নাই। আমি যদি পাশের ইউনিয়নটা যাই, কুষ্টিয়ার পাশে চাপড়া ইউনিয়ন, এই চাপড়া ইউনিয়নের যে সভাপতি ছিলেন এবং কুষ্টিয়া জেলা বিএনপির একসময় যুগ্ম সম্পাদক ছিলেন মাহমুদ রহমান কাকি ভাই, সে দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। তাকে থানা কমিটির সদস্য করা হয়েছে। আপনি যদি ওই বাগুলা ইউনিয়নের দিকে তাকায়, যে 7 জনের সার্চ কমিটি করা হয়েছে, আলো সক্রিয় একজন হচ্ছে জাসদ কর্মী হিরণ, যে আওয়ামী লীগ করে, তাকে সার্চ কমিটির সদস্য সচিব করা হয়েছে। এইভাবে অসংখ্য, কারণ প্রতিটা ইউনিয়নে বিএনপি 1000 কর্মী আছে, সেখান থেকে 7 জন লোক বিএনপি খুঁজে পাওয়া যায় না যে আওয়ামী লীগকে আনতে হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে পকেট কমিটি করতে হবে, আগামী দিনে আমাদের পদে আসতে হবে, জনগণের সাথে কোনো সম্পৃক্ত করা। আজকে বিএনপিকে শক্তিশালী করার জন্য যে কমিটি দেওয়া হয়েছে, জেলা কমিটি, সেই কমিটি শক্তিশালী দলকে শক্তিশালী না করে আরো দুর্বল করছে। আজকে এই কমিটি অধিকাংশ নেতারা চাঁদাবাসীর সাথে জড়াই গেছে, আপনার দখল দায়িত্বের সাথে জড়াই গেছে, আপনি মাদকের টাকা খাচ্ছে, আপনি জান না। এই যে আপনার গৌতম চাকরি কারা নেয় টাকা, প্রতি মাসে 2 লক্ষ টাকা নেওয়া হচ্ছে জেলা বিএনপির নামে। কে নিচ্ছে, কে গ্রহণ করছে? আপনার সাংবাদিক ভাইরা আছেন, তারা একটু আজকে মসজিদের জায়গা দখল করছে কারা? তারাই কিন্তু আজকে বড় বড় কথা বলছে। এই কারণে আমরা কিন্তু আমাদের আন্দোলন শুধু আমাদের পথ পাওয়ার জন্য আন্দোলন না, আমরা চাচ্ছি বিএনপিটা আরো শক্তিশালী হোক এবং আরো
বিএনপির যে দুর্গ কুষ্টিয়া এইটা আরো শক্তিশালী হোক, কিন্তু সেটা না হয়ে আজকে আরো দুর্বল হচ্ছে। তাই আমরা প্রশাসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ করব, যারা এই মাদকের সাথে জড়িত, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা দখলদারিত্বের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে এই জেলা কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন একটা আহ্বায়ক কমিটি। জোরে বলছেন না, মেয়াদ উত্তীর্ণ বুঝতে ওইটাই তো মূল পয়েন্ট। খলিল সাহেব বলেন। আমি বলতে চাই যে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ব্যাপারে আপনারা খুব ভালো আন্দোলন করছিলেন, আপনাদের এই সবার ছেলেপেলে অনেক ভালো ভূমিকা রাখছিল, তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, আপনাদেরকেও বলবো। কিন্তু আমার কাছে তথ্য আছে যে এই আহ্বায়ক সদস্য সচিব ওনারা টাকা খেয়ে যে আওয়ামী লীগ ফ্যাসিস্টের যে একটা ভাইস প্রিন্সিপাল ছিল সাবিন ইয়াসমিন, তাকে আবার পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বইলে রুল বাণিজ্য করে তারা আবার তাকে ভাইস প্রিন্সিপাল হিসাবে এখানে নিয়োগ দেন তারা করছে। এই বিষয়ে একটু ওই যে ইবি থানার যে মামলা ছিল ইবি থানার যে মামলা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কি হলো? আমি বলবো এই প্রশ্নের উত্তর দেব। আমি অপু ভাইয়ের কথা ধরে এই যে লালন বিশ্ববিদ্যালয়ের যে কথাটা আছে, আমি একটা কথা বলতে চাই যে এটা তো একটা মার্কেট, এখানে যারা দোকান নিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এখানে যারা আগেও মালিক ছিল তাদের কাছ থেকে জোরপূর্বক পরবর্তীতে টাকা নিয়ে এখানে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করছে, করার পরে এখানে ব্যবসা করার জন্য। কিন্তু একটা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানে, যেটা আমি যতটুকু জানি, এই যে হানিফ সাহেব যখন ছিলেন ওনার প্রভাব খাটায় এই যে লালন যে বিশ্ববিদ্যালয়টায় আইনগতভাবে তার কোনো বৈধতা নাই। এখানে কিন্তু ওই যে ফ্লোরগুলো দেওয়া হয়েছে, আমি যতটুকু জানি ওখানে বিশ্ববিদ্যালয় করার মতন কোনো আইনগতভাবে তাদের কোনো বৈধতা নাই। তারা হানিফ সাহেবের প্রভাব খাটায় এই বিশ্ববিদ্যালয়টা ওই সময় পাস করায়। এখন এইটা তো হয়েছে অনিয়ম, ভাই ওইগুলো ক্লিয়ার করছে। আরেকটা জিনিস দেখেন, এই মার্কেটের সামনে 5টা দোকান দিয়েছে, 5টা না 4টে। তখন এই এখানকার সভাপতি ছিলেন হলো এটা সদরউদ্দিন খান, এবং তার আত্মীয় স্বজন চেয়ারম্যান ছিল, তার মেয়ের নামে আছে, তার আত্মীয় স্বজনের নামে এই 4টা দোকান বরাদ্দ দিয়েছে নকশা বহির্ভূত ভাবে। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলোই বলছি যে তারা যে জিনিসগুলো করছে, এখন এই 5 তারিখের পর আমি যতটুকু জানি এই দোকানগুলো কিন্তু বন্ধ ছিল, তারপরে হঠাৎ দেখে এই দোকানগুলো আবার ওপেন হয়ে গেছে। এটা এই যে অপু ভাই তো বললো, এই যে যেরকম ভার্সিটির অনুমোদন হয়ে যাচ্ছে, দোকান অবৈধ দোকান হানিফ সাহেবের, আতা হানিফ এদের যে দোকানগুলো আছে খুলে যাচ্ছে, এইটা তো আমরা তো আর ক্ষমতায় নাই, আছে ক্ষমতায় আছে জেলা বিএনপি কুতুবুদ্দিন আহমেদ এবং জাকির উদ্দিন সরকার, এবং তাদের কথাই কিন্তু প্রশাসন চলে, আমাদের কথা প্রশাসন শোনেন। তাহলে এইটা কোথা থেকে অলৌকিকভাবে এই কাজগুলো হচ্ছে, এইটা আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারাও একটু এই বিষয়গুলো দেখেন, খুব ভালো করে দেখেন, এবং এইগুলোকে আমার মনে হয় এইগুলো দেখা উচিত। আর ভাই যে কথাটা আমার কাছে প্রশ্ন করছে, এই ইসলাম কলেজ কেন্দ্রিক যে বিষয়টা, এই ব্যাপারে তো আমি যতটুকু জানি, এখানে আমার বন্ধু পিন্টু কিছুটা জড়িত ছিল ওই সময় এই কমিটিতে আসার জন্য। ওই সে তো আসতে পারে, ওই জাকির সরকার আসছে এবং আমার কামাল উদ্দিন আহমেদের মাধ্যমে একটা কমিটি হয়। তো এইটা দীর্ঘদিন ধরে একটা গ্যাঞ্জাম চলছে। ওই যে মহিলা ভাইস প্রিন্সিপালের কথা বলা হল, উনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এখানে ঢোকার জন্য একটা চেষ্টা চালাচ্ছিল, এবং এটা আওয়ামী লীগের মাধ্যমে। ওখানে যে আপনাদের মনে আছে নিরু স্যার একজন ছিল, ওনার একটা ছেলে আছে এখানে মনে হয় চাকরি করে এখানে, তার মাধ্যম দিয়ে এটা ঢোকার জন্য যখন প্রথমে মনে হয় যে পিন্টু আমার কাছেও একটা সময় আসছিল এখানেই করার জন্য, যেহেতু এখানে আওয়ামী লীগের একটা ব্যাপার আছে, আমি সেইভাবে কিন্তু এটার ব্যাপারে কোনোই করি। পরবর্তীতে শুনলাম জাকির ভাই এবং কুতুব ভাই গেছে যে তারা এই জিনিসটাকে ম্যানেজ করে এবং অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে নাকি তাকে এখানে ঢোকানোর জন্য তারা চেষ্টা করছে। এটা আপনাদের সামনেই আছে, সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করছে করে, এটা এখনও আমরা শুনতে পাচ্ছি তারা চেষ্টা চালাই যাচ্ছে কীভাবে তাকে এখানে প্রতিষ্ঠিত করা যায়। এখন এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমরা তো আর এখানে ওখানে যে আটকাতে পারবো না। এখন বিষয়গুলো আপনারা দেখেন, যেহেতু আপনারা আছেন সমাজের জাতির, আপনারাই জাতির বিবেক, আপনাদের উপরে ছাড়লাম এই বিষয়গুলো। এই যে লালনের ব্যাপারটা, দোকানের ব্যাপারটা, তারপরে আপনার হাই স্কুলে যে আমাদের অপু ভাই ওখানকার হয়েছে, সভাপতি করছে তাকে, ওখানেও অনেক অনিয়ম আছে। এই যে দোকান আপনারা খোঁজ নেন, সব দোকান ওপেন করে দিচ্ছে, কারা করছে তারাই করছে, এগুলো বন্ধ ছিল। আতা সাহেবের নাকি ওখানে কিছু দোকান আছে, এরকম সারা বাংলাদেশেই
আর এই কমিটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। 6 তারিখ থেকে আমরা এই কমিটির ব্যাপারে আন্দোলনে আছি। আমরা তো বারবার জানাই যাচ্ছি, আমাদের নেতাদের কাছে জানাইছি, উপরে জানাইছি, বিভিন্নভাবে জানাচ্ছি, কিন্তু তাদের যে শক্তির উৎস কোথায় এটা আমরা বুঝতে পারছি না। আমরা যতই আমাদের আন্দোলন তো আওয়ামী লীগের লোকজন যাতে এখানে সুযোগ না পায় এটার বিপক্ষেই আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি। কিন্তু দেখেন একটি সদস্যতাও তারা ছিল। পরবর্তীতে এই যে থানা কমিটিগুলো হলো, আমরা লিখিতভাবে দিছি, কিন্তু কোথায় কোন আওয়ামী লীগের লোকজন আসতেছে সবগুলো আমরা দিছি, কিন্তু তাদের কোনো পরিবর্তন নাই। দিছে এখন রিসেন্ট যে সার্চ কমিটিটা দিচ্ছে, এই যে ভাইরা বলছে এই যে 4টা ইউনিয়নে 5 জন না 6 জন, 6 জনই আওয়ামী লীগের লোকজন। আমরা তো বুঝতে পারছি না, আমরা তো দাবি জানাচ্ছি, আমাদের তো কোনো, আমরা ওই হটকারিতায়ও যাচ্ছি না। আমরা আমাদের নেতাদের কাছে বারবার করে অনুরোধ করছি যে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে, যারা জেল জুলুম খাটছে, তাদেরকে যদি আপনারা কমিটি দেন তাহলে কিন্তু আমাদের কোনো কিছু বলা থাকতো না। ত্যাগীদের যদি মূল্যায়ন করা হতো, তাদেরকে যদি এই কমিটিতে আনা হতো, তাহলে কিন্তু আমরাই সাংবাদিক সম্মেলন করতে পারতাম না। কিন্তু সেটা না করে তারা কি করছে, আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী ছিল, যারা নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, তাদেরকে নিয়ে আসে এই কমিটিগুলোতে ঢুকাচ্ছে। সেটা সেন্ট্রালের কিন্তু নেতারা বলছে, আমাদের নেতা তারেক সাহেবও বলছেন এই কথা যে তাদেরকে আনা যাবে না। মহাসচিব বলছে যারা তাদেরকে পিছনের সারিতে রাখা হোক, কিন্তু এদের শক্তির উৎসটা কি, এটাই আমাদের আপনাদের কাছে জানার ব্যাপার আছে, যে আপনারাও একটু তাদেরকে প্রশ্ন করেন। যেহেতু আমরা যে এই অভিযোগগুলো আপনাদের কাছে করছি, বলেন যে তাহলে আমরা তো স্পেসিফিকভাবে দেখাই দিছি আওয়ামী লীগের সাথে ছবি আছে, সব আছে, সেইগুলো আপনারা একটু প্রশ্ন করেন যে তারা কেন এগুলো আনছে, তাদেরকে এখানে কি ত্যাগী নেতা ছবিগুলো নিয়ে তাদের জিজ্ঞেস করেন যে ছবি সহ তাদের ইয়ে রয়েছে। ঠিক আছে, এখন আমাদের দাবি একটা, আপনারা প্রশ্ন করছেন যে আন্দোলন কতদূর চলতে পারে। তো ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত এইটার পরিবর্তন না আসবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালাই দেবো। হ্যাঁ, একদম। যখন থেকে কমিটি হয় তারপরে আপনারা দীর্ঘদিন এই বাতিলের আন্দোলনে আপনারা করছেন, ওই পক্ষটাকে আপনাদের সাথে বসার জন্য কোনো যোগাযোগ করছে কি না? এটা উপর মহলের, আমি যতটুকু জানি যে আপনাদের নিয়ে একটু বসার কথা বলছি, যে আপনাদের সাথে কি জেলা বিএনপি বসছে কিনা, মানে এই আন্দোলন আপনারা যে বাতিলের আন্দোলন করছেন এর বিপক্ষে আপনারা আছেন একটা গ্রুপ তো কমিটিতে আছে, আপনাদের নিয়ে, কারণ এখন দলের দূর সময় এইটাকে নিরসন করার জন্য আমাদের এই জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিবকে আপনাদের সাথে যোগাযোগ করেছে কি না, এবং 3 মাস মেয়াদ উত্তীর্ণ আমরা জানি, আপনারা অভিনয় বলছে এখান থেকে কোনো ঘোষণা আসবে কিনা এর বিপক্ষে, এইটুকু আমরা বসে তারপর ঘোষণা দিব। আর তাদের বসার বিষয়টা কি, আমরা যখন ঢাকাতে গেছি, প্রোগ্রাম করছি, আমান ভাইয়ের সাথে দেখা করছি, যশোরে যে অমিত ভাইয়ের সাথে দেখা করে এগুলো দিয়ে আসছি, হ্যাঁ, ডকুমেন্টসগুলো, তখন ওখান থেকে তারা আমাদের সাথে একটু আলোচনার চেষ্টা করছিল এই পৌর কমিটিটা দেওয়ার আগে। আমরা রিন্টু ভাইকে বসাইছিলাম তাদের সাথে, ওনাদের মহাসচিব যে জাকির সরকার, উনি বসছিল, আলাপ আলোচনাও করছে। রিন্টু ভাইয়ের মতন বলছে, আমাদের দাবি দাওয়াগুলো বলছে, তারা বলছিল যে ঠিক আছে এগুলো আমরা দেখবো, মানবো, আমাদের যে প্রস্তাবগুলো ছিল। কিন্তু পৌর কমিটি দেওয়ার পরে দেখেন তারা বিভিন্নভাবে আমাদেরকে আটকানোর জন্য বিভিন্নভাবে বলছে যে ঠিক আছে আপনাদেরকে ভালো জায়গায় দেওয়া হবে। এই যে চাঁদ ভাইকে বলছিল সদর থানায় দিবে না, পৌর বিএনপিতে নিয়ে আসবে। দেখেন এইগুলো বলে বলে তাদের কার্যক্রম কিন্তু তারা থেমে ছিল না, তারা চালাই গেছে, আমাদের বঞ্চিত যেভাবে করার করছে। এটা হলো মূল। আর এই যে আমরা আলোচনা করি, আমার সঙ্গে বসেছিল, কিন্তু তারা প্রচণ্ড মিথ্যে কথা বলে। বসে আলাপ আলোচনা হয় একটা, পরবর্তীতে দেখায় আর একটা। যেমন আমি একদিন জাকিরের সঙ্গে বসলাম, বসে 1 মিনিট পরে তার গাড়ির মধ্যে বসে আলাপ আলোচনা হলো কুষ্টিয়া পৌরটাকে আপনি এইভাবে দেন, সিনিয়রিটি মেনটেন করে, আমাদের কোনো আপত্তি নাই। সে রাজি হয়ে তার গাড়ির থেকে নেমে আসার পরে 50 গজ দূরে এসছি, দেখি কমিটি ছেড়ে দিয়েছে ভিন্ন ইয়েতে। আমাদের প্রতিবাদটা ওই জায়গায়, আর এরা সবসময় রাত 12টায়। যে এই যে ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া শহরের একটা ঐতিহ্যবাহী ইসলামিয়া কলেজ, এই কমিটি নিয়ে নানান সময় নানান ঘটনার জন্ম হচ্ছে। ইভেন আমরা গত কয়েকদিন আগেও শুনেছিলাম যে প্রিন্সিপালকে আসলে কিডন্যাপের মতো একটা ঘটনাও ঘটেছে। আসলে এই বিষয় নিয়ে কথা বলবো। আর এই জেলা পরিষদের যে মার্কেট, সেই মার্কেট আসলে যে দোকানগুলো, বিভিন্ন যারা ব্যবসায়ী ছিল সেই ব্যবসায়ীরা কিন্তু আসলে তারা দোকান খুলতে পারছে না, কিন্তু এদিকে লালন বিশ্ববিদ্যালয় খুলে দিচ্ছে। এই বিষয়টি আপনি একটু পরিষ্কার করে বলবেন আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম।
আমার সনি আমাকে একটা প্রশ্ন করছে ইসলামিয়া কলেজের বিষয়। ইসলামিয়া কলেজে আসলে আমাদের অনেক আবেগ আছে এখানে। আমি ইসলামিয়া কলেজের ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলাম। দীর্ঘ 5 বছর এই কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছি 91 থেকে 95 পর্যন্ত। ওই সময় এখানে আমরা ডিগ্রির স্টুডেন্ট ছিলাম। তো এই স্কুলে আমাদের এই কলেজের ছাত্র রাজনীতি আমাদের দীর্ঘায়িত, অনেকদিন ছাত্র রাজনীতি করেছি। সমস্ত শিক্ষকদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সেই অবস্থান থেকে বলছি যে পুরাতন দিনে সেই কথাগুলো এখন মনে পড়ে যায়। আজকে ইসলামিয়া কলেজের কি অবস্থা, যারা নির্বাচিত আজকে সভাপতি এবং বিদ্রোহী সদস্য আছেন যারা, আজকে শিক্ষকরা চরম আতঙ্ক বিরাজ করছে কলেজে। যে কোনো সময় শিক্ষকরা প্রিন্সিপালকে, একটি কলেজের প্রিন্সিপাল একটা অধ্যক্ষ, উনাকে রাত্রে 8টার সময় তুলে নিয়ে গেল। বর্তমান সভাপতির সন্ধ্যা 8টার সময়, রাত্রে 8টার সময় তুলে নিয়ে যেয়ে তাকে রাত 12টা পর্যন্ত সে নিখোঁজ, তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমাকে বিভিন্ন জায়গাতে ফোন আসলো যে ভাই একটু বিষয়টা দেখেন, প্রিন্সিপালের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। আমি ওই সময় সদস্য সচিব জাকির চেয়ারম্যানকে ফোন দিলাম, উনি ফোন রিসিভ করলেন না, 2বার ফোন দিয়েছি। এরপরে আমি আমার যুব দলের সাবেক সেক্রেটারি কামাল উদ্দিনকে ফোন দিই, উনি ফোন রিসিভ করেন। আমি বললাম যে তোমরা এখন কোথায়? তো বলছে যে আমরা একটা জায়গায় অবস্থান করছি। আমরা কেন? আজকে ইসলামিয়া কলেজের প্রিন্সিপালকে তোমরা কোথায় নিয়ে গেছো? বলছে ভাই আমাদের কাছে আছে। বলছে না, তার পরিবার অত্যন্ত ভয় ভীতির মধ্যে আছে, তারা এখন থানায় যেয়ে জিডি করবে, তোমরা তার ট্রেসটা দিচ্ছ না কেন? তার ফোনও সাথে রিসিভ করছে না। এই মুহূর্তে কামাল আমাকে বললো চাচা তাহলে আপনি কথা বলেন প্রিন্সিপালের সাথে। আমি কথা বললাম, স্যারকে বললাম স্যার আপনি কি অবস্থা, আপনাকে কোনো কি প্রেশার করা হচ্ছে বা আপনাকে কোনো জোরপূর্বক কোনো সই স্বাক্ষর করা হচ্ছে কিনা? তখন প্রিন্সিপাল বললেন না, আমাকে কিছুই করা হচ্ছে না, আমাকে বর্তমান যে সভাপতি সে আমাকে নিয়ে আসছে এবং আমাকে তারা বাড়ি দিয়ে আসবে আমার নিরাপত্তা দিয়ে। কিন্তু পরবর্তীতে আমরা তারপরেও প্রায় 2 ঘন্টা পরে তার কোনো আমরা যোগাযোগ পাইনি। পরবর্তীতে আমরা এসপি সাহেবের কাছে খবরটা পৌঁছাই, উনি আবার থানার ওসিকে খবর দেয় যে উনার পরিবার যদি ওনার সাথে কেউ থাকে যে থানায় একটা জিডি করে আসুন। যাক, আমরা এই ঘটনার পরে রাত 12টার সময় খবর পেলাম একটি গোপনের সূত্রে, কলেজের একজন শিক্ষক মহোদয় বললেন যে ওনাকে বাড়িতে দিয়ে গেছে। তারপরের দিন তো ঘটনা আপনারা সবাই জানেন যে কলেজের একজন অধ্যক্ষকে যখন অপহরণ করা হয় তখন পরিস্থিতি সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে, শিক্ষকদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে সাধারণ ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে এবং এই সভাপতির পদত্যাগ চেয়েছে এবং পরবর্তীতে যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য তারা আলটিমেটামও দিয়ে রেখেছে, যদি আমার প্রিন্সিপালকে কোনো অঘটন ঘটানো হয় পরে আমরা আরও বৃহত্তর কর্মসূচি। আরেকটি কথা বলবো, বর্তমান যে ভাইস প্রিন্সিপাল সাহেব মহিলা, উনি যে ওনার নামটা মনে পড়ছে না, সাবিনা ম্যাডাম, ওনার হাজব্যান্ড কিন্তু একসময় এই ইসলামিয়া কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছে এবং এইখানে আমরা শুনি বহুত টাকা উনি দুর্নীতি করেছেন। এই দুর্নীতির টাকা দিয়ে কিছু আওয়ামী লীগের শিক্ষককে সে কিনে নিয়ে এই বর্তমান কমিটিকে পরিচালিত করছে এবং উনি অবৈধভাবে এখানে নিয়োগে আসতে চাচ্ছে। আমার বক্তব্য যে উনি কিভাবে এখানে নিয়োগে আসবেন? উনি তো 4টি মামলার আসামি, একটি দুর্নীতির মামলায় অলরেডি তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আরেকটি মামলা তার চার্জ গঠন হয়েছে এবং আরও 2টি মামলা চলমান। এই 4টি মামলায় সে একজন অভিযুক্ত, তাকে কিভাবে এখানে সভাপতি করা হয়? বিভিন্ন অফিস থেকে আমরা শুনছি সে কিছু কাগজপত্র নিয়ে আসছে লিগালিটি দেখানোর জন্য এবং সেই লিগালিটি দেখা এখানে সে প্রিন্সিপাল হতে যায়, কিন্তু সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে। আপনারা জানেন কিছুদিন আগে কিছু মানুষকে ম্যানেজ করে উনি অর্থ টাকা পয়সা দিয়ে উনিকে এখানে দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু সেদিন সাধারণ ছাত্রছাত্রী কিন্তু ওনাকে চেয়ার থেকে টেনে নামিয়ে দিয়েছিল। তা আমি বলবো যে এইগুলোর ব্যাপারে সাংবাদিক ভাইদের একটু গুরুত্ব দেবেন, এগুলো বিষয়টা দেখবেন। আরেকটি ব্যাপার বলবো যে সন্ত্রাসী কথা অনেকে বলেছে। আচ্ছা, আপনারা জানেন রিসেন্ট একটি ঘটনা হয়েছে আপনার পানি উন্নয়ন বোর্ডে, যে সেখানে কিছু গুলির খোসা পাওয়া গেছে অফিসের মধ্যে, পুলিশ প্রশাসন যা এগুলো ইনকোয়ারি করেছে। তা আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এগুলো একটু নজরদারি করবেন যে কোন সন্ত্রাসীরা এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। আজকে কুষ্টিয়া শহরের মানুষ উদ্বিগ্ন, তারা ভয়ভীতির মধ্যে আছে। আর আরেকটি কথা হলো রাজনীতিক কথা, এর আগে সেম সাংবাদিক সামনে আমরা একই কথা বলছি জেলা নিয়ে। জেলা যে আহ্বায়ক কমিটি ছিল 31 সদস্য বিশিষ্ট, সেই কমিটিতে তো আমাদের কারোর স্থান হয় নাই। তারপরে শহর কমিটি গঠন করা হয়েছে, শহর কমিটিতে আপনারা দেখছেন, আপনারা একটু দেখলে বুঝবেন যে যাকে আহ্বায়ক করা হয়েছে সে আবার জেলা কমিটিতে আছে।
যাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে সে আবার জেলা কমিটিতে আছে, যাকে সদস্য সচিব করা হয়েছে সে জেলা কমিটিতে আছে, আবার যাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তারাও জেলা কমিটিতে আছে। অথচ যারা ত্যাগী কর্মী, ত্যাগী পরীক্ষিত নেতা, যারা জেল জুলুম নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে একজনকে একজনকে 2বার 3বার মনোনীত করা হচ্ছে। এই ব্যাপারে আমাদের প্রতিবাদ এখানেই, এবং কর্মসূচির বিষয়ে আগামীতে আমাদের নেতৃবৃন্দ আছে, সবার সাথে আলোচনা করে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করব। আসসালামু আলাইকুম। এই দাঁড়ান, একটা কথা বলে আমি শেষ করি। আমাদের যে মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই বর্তমান জেলা বিএনপির কমিটিতে কুষ্টিয়াতে আর কোনো বিএনপি সংগঠিত হওয়া সম্ভব না। একটা ছোট একটা উদাহরণ দিই আপনাদের, যে ছাত্র আন্দোলনের 16 জন মানুষকে এখানে হত্যা করা হলো এবং কয়েক হাজার লোককে আহত করা হয়েছে, তারা এখনো চিকিৎসার মধ্যে আছে। আপনারা দেখেন যে যারা ভোট চুরি করেছে, ভোট চুরি করে যারা এমপি, চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হয়েছে, আজকে দেখেন যে কুষ্টিয়ার যে মেয়র, সেই মেয়র কিন্তু ভোট চুরি করে 2বার ভোট ডাকাতি করে তারা কিন্তু নির্বাচিত হয়েছে। কিন্তু দেখেন সে মেয়রের নামে কিন্তু বিএনপির যে তারা দায়ীকে তারা কোনো মামলা কিন্তু করে নাই। আমি আপনাদের মধ্যে একটা প্রশ্ন করতে চাই যে এত বড় একটা কি করে এটা হতে পারে, কি বিনিময় তাদের মধ্যে সম্পর্ক আছে, এটা আপনারা একটু উদ্ঘাটন করেন যে কেন এটা হলো না। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের।